আচ্ছা, আজকে তোমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট এটা নিয়ে আর কি পড়ানোর কথা। তো এটা আজকে শুরু করি, ডিজেল পাওয়ার প্ল্যান্ট। আমরা এর আগে তোমার স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট দেখেছি, তারপর হলো গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এর পরে আছে। তো এখানে ডিজেল পাওয়ার প্ল্যান্ট আর স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট যে কনফিগারেশন সেটা সবকিছুই একই রকম সেম থাকবে, কিন্তু যে প্রাইম মুভার যেটাকে আমরা আর কি জেনারেটর কিংবা অল্টারনেটর যেটা যেখানে শাফটটা থাকে সেই শাফটটাকে ঘোরানো হবে মেইনলি শুধু ডিজেল ইঞ্জিন দিয়ে। তোমরা যারা গ্রামের আছো গ্রামে দেখছো যে পানির পাম্প, শ্যালো মেশিন সেগুলোকে বলে। মোটামুটি সবাই চেনো তো মনে হয় শ্যালো মেশিন, যারা গ্রামের দিকের আর কি। তো এই শ্যালো মেশিনের যে ডিজেল ইঞ্জিনটা, ঠিক সেই একই রকম ইঞ্জিন এই জেনারেটরের ক্ষেত্রেও ওই একই ধরনের ইঞ্জিন গুলো ব্যবহার হয়, ডিজেল ইঞ্জিন গুলো। এবং জেনারেটর এখন দেখো যে আমাদের ডিপার্টমেন্টেও আছে, সেই জেনারেটর থেকে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে। তো এখানে যে আমাদের দুইটা পার্ট, একটা হলো যে আমাদের এনার্জি সোর্স লাগবে, আর একটা হলো যে আমাদের টারবাইন ঘোরাতে হবে। যদি এনার্জি সোর্স পাই এবং টারবাইনকে যদি ঘুরাতে পাই তাহলে আমরা জেনারেটর থেকে ইলেকট্রিসিটি পাবো। মোট কথা টারবাইনকে ঘোরানোই আমাদের মূল উদ্দেশ্য, আর তার জন্য যে এনার্জি সোর্স দরকার সেটা আমরা ব্যবহার করব। এই যে এখানে ডিজেল পাওয়ার প্ল্যান্টটাকে সেক্ষেত্রে ওই টারবাইনকে ঘোরানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তো আমাদের এখানে যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট বেশি ব্যবহার হয় কারণ হলো যে এটা খুব সহজে এবং কম দামে পাওয়া যায়, মানে চিপ অনেক বেশি। এবং এই জন্য বিশেষ করে আমাদের বাসা থেকে শুরু করে ছোটখাটো অফিস, তারপর অফিস থেকে তারপর হলো ইমার্জেন্সি যেখানে বিদ্যুৎ দরকার, ধরো হসপিটাল গুলো, মানে মোট কথা ছোটখাটো জায়গা থেকে শুরু করে এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল টাইপেরও জেনারেটর আছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতেও ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর সেগুলোকে বলা হয়। তো এই এর মেইন কাজ হলো যে মানে মেইন যে কাজের যে পরিধিতে বাড়ার কারণ হলো যে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করাটা বেশ সহজ হয়, মানে মোবাইল মোবাইল ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এই জন্য এটাকে মোবাইল ইলেকট্রিক প্ল্যান্টও বলা হচ্ছে। তো এটা ট্রান্সফারের সুবিধার জন্য অনেক বেশি ব্যবহার হয় আর কি ডিজেল পাওয়ার প্ল্যান্টটা। তো এখন এখানে একটা লেআউট দেখো, যে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের একটা লেআউট। আমাদের প্রথম থেকে শুরু করি, এই জিনিসগুলো তোমরা বাসায় বসে বাসায় খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। হয়তো ক্লাসরুম হলে ক্লাসরুমে বসে তোমরা একবার করে প্র্যাকটিস করলে সুবিধা হতো, এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবে আর কি। এখানে ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক আমরা লাইন বাই লাইন দেখি। ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক, সেখান থেকে ফিল্টার করে পাম্প, পাম্পের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ডে ট্যাঙ্ক, যেটা আমাদের ডেইলি ব্যবহার হয়। সেখান থেকে এটাকে নিয়ে এসে আবার ফিল্টারের মাধ্যমে পাম্পে ইনজেক্ট করা হচ্ছে। এখানে ফুয়েল বার্ন করার জন্য আমাদের এয়ার দরকার, এয়ার কম্প্রেসার থেকে এয়ার আসতেছে, ফিল্টার করে এখানে আবার, এটা একটা ওভারঅল একটা ডিজেল ইঞ্জিনের ফিল্টার আছে, এখান থেকে ফিল্টার করে আবার ইনজেক্ট হচ্ছে পাম্পে। মোট কথা এখানে বার্নিং এর কাজ হচ্ছে, ফুয়েলটাকে বার্ন করা হচ্ছে। এবং এটা হলো পুরো একটা ডিজেল, এই যে একটা স্কোয়ার দিয়ে তৈরি করা, এখানে জাস্ট ডিজেল ইঞ্জিনটাকে বোঝানো হয়েছে যে ডিজেল ইঞ্জিনটা এখানে সেট আপ করা থাকে এবং তার সঙ্গে শাফট, যে টারবাইনের যে শাফট সেই টারবাইনের শাফটটা যুক্ত থাকবে। এরপরের অংশটা তো তোমাদের আগে পড়ানো হয়েছে যে টারবাইন শাফট কিভাবে ওখানে অল্টারনেটরের সঙ্গে লাগানো থাকে সেটা দেখানো হয়েছে। তো এই হলো একটা জাস্ট সিম্পল একটা লেআউট। আর এখান থেকে যে কুলিং টাওয়ার গুলো আছে, কুলিং টাওয়ারের কাজ হলো তোমরা যে বললাম যে যারা গ্রামের দিকে এত শ্যালো মেশিন অনেক দেখছো, অনেকে শহরে থাকছে, নিজের বাসায়ও আছে। তোমাদের শ্যালো মেশিন গুলো দেখবে যে ওখানে ওয়াটার দরকার হয় এবং কুল করার দরকার হয় সবসময়। তো কুলিং টাওয়ারের জন্য একটা ব্যবহার করা হয়। তো এখান থেকে যে শ্যালো মেশিনটা থেকে কিংবা যে জেনারেটর থেকে যে এখানে ওয়াটারটা বের হলো, হট ওয়াটার, যে জ্যাকেট ওয়াটারটা বের হচ্ছে এখানে, সেটাকে তোমার হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে। কারণ হলো এখানে কুলিং টাওয়ারের ওয়াটারটাকে কুল করা হচ্ছে। এর আগের স্লাইডে তোমাদের ঝর্ণার মতো পড়লে এটা কুল হয়ে যায়, এবং নিচ থেকে সেটাকে যে লো টেম্পারেচারের ওয়াটারটাকে একটা কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে। আবার এখান থেকে যে হাই টেম্পারেচার ওয়াটার বের হচ্ছে সেটা কুলিং টাওয়ারে আসছে। আর এখান থেকে যে ওয়াটারটা আসছে সেটা হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে পাস হচ্ছে, তাহলে এটা হিট এক্সচেঞ্জ করে ঠান্ডা হয়ে তোমার আবার এখানে আর একটা কন্ডেন্সারের মতো এটা কাজ করে। এটার একটা কাজ আছে, এটা বলতেছি। এই ওয়াটারটাকে আবার এখানে তোমার ইঞ্জিনে পাঠানো হচ্ছে। আর এই যে ঠান্ডা ওয়াটারটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এখানে একটা এটা মানে কন্ডেন্সারের মতো একটা সিস্টেম আছে কুলিং টাওয়ারের মতো, যে তোমার এখান থেকে যে লুব্রিকেন্ট গুলো
ওয়েল ট্যাঙ্ক যেটা আছে সেখান থেকে যে তুমি লুব্রিক্যান্ট গুলো ব্যবহার করতেছো কিংবা মেশিনে যেগুলো দেওয়ার দরকার আছে সেগুলো ঠান্ডা করার দরকার হলে একটা পাম্পের মাধ্যমে এই টাওয়ারটার মধ্যে দিয়ে পাস করলে সেগুলোকে ঠান্ডা করা যাচ্ছে। তার মানে একই একই এক জায়গা থেকে দুইটা আউটপুট পাওয়া যাচ্ছে, ঠান্ডা করা যাচ্ছে আর কি। এই পানিটা দিয়ে ওয়েলটাকে ঠান্ডা করা যাচ্ছে। তো এটা একটা সিম্পল লেআউট। একটা হলো ডিজেল পাওয়ার প্ল্যান্টের পরীক্ষায় তোমাদের যদি আসে যে ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড লেআউট অফ ডিজেল পাওয়ার প্ল্যান্ট, তাহলে এই লেআউটটা দিলেই তোমাদের হবে আর কি। আর ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে আমি যে তোমাদের ইয়েটা দিয়েছি, আমি যে কথাগুলো বললাম এগুলোরই আর কি বর্ণনা। তোমাদের পিডিএফটা আছে, পিডিএফ তে দেখবে যে বর্ণনাগুলো দেয়া আছে আর কি। আমি যেগুলো বললাম সেগুলো জাস্ট লাইন বাই লাইন বর্ণনা করে আছে। আর এখানে অ্যাপ্লিকেশনটা একটু আগেই আলোচনা করলাম। তো অ্যাপ্লিকেশন এই মানে পরিধিটা অনেক বেশি কেন সেটা তোমাদের একটু আগে বললাম আর কি। আর এখান থেকে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে 2 থেকে 50 মেগাওয়াটের ক্যাপাসিটি বিদ্যুৎ তৈরি করা যায়। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর গুলো থেকে অনেক বেশি পরিমাণে তৈরি করা হয় আর কি। তো যখন বড় ইন্ডাস্ট্রির দিকে যায় তখন কিন্তু তোমাদের ওই গ্যাস টারবাইন অথবা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের দিকে চলে যায়। তখন আর এই জেনারেটর, কারণ তখন তোমার ফুয়েল কস্টটা বেশি পড়ে যাবে। কারণ ফুয়েল কস্ট বেশি পড়লে তোমার ইন্ডাস্ট্রি লাভজনক হবে না, তখন তোমাকে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের দিকে যেতে হবে। তো এটা তোমাদের রিডিং করলে এটা বুঝতে পারবে যে এর অ্যাপ্লিকেশন গুলো বিভিন্ন জায়গায় হচ্ছে এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ বুঝতেই পারতেছো যে এটা হ্যান্ড হেল্ড, সবসময় এক জায়গা থেকে এক জায়গায় পে করা যাচ্ছে এবং এর কস্টিংটা খুবই কম। একটা জেনারেটর দাম খুবই কম, 6,000 থেকে শুরু করে অনেক তার হাই রেট আছে আর কি। মিনিমাম এরকম পাওয়া যায় অল্প দামে এবং খুব সহজে। লেবার মানে লেবার না লাগে না বললেই চলে আর কি। যা শুধু ইঞ্জিনটাকে চালু করলে অটোমেটিক চলে থাকে। এরকম অ্যাডভান্টেজ অনেক আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো তোমার এখানে পাওয়ার জেনারেশন খুব বেশি হয় না। স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট কিংবা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের মতো অত বেশি তুমি পাওয়ার তৈরি করতে পারতেছো না। তারপর তুমি এখানে ফুয়েল হিসেবে তোমাকে অয়েল ব্যবহার করতে হচ্ছে। ফুয়েল অয়েল যেগুলো আছে তুমি কোল কিংবা আরো রিলেটেড ফুয়েল গুলোকে ব্যবহার করতে পারছো না, তার মানে এক্সপেন্সিভ একটি তুলনামূলক। তোমার ডিজেল মানে লিকুইড ফুয়েল ব্যবহার করে তোমাকে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে হচ্ছে, যেটা কোনো কস্টলি হয়ে যাচ্ছে, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো মেইনটেনেন্স এবং লুব্রিকেশন কস্ট, কারণ ডিজেল ইঞ্জিন গুলো চলতে গেলে তোমার অনেক লুব্রিকেন্ট লাগে। এগুলো তোমরা যারা চালাইছো ইঞ্জিন গুলো তারা জানো যে বিভিন্ন ধরনের মোবিল লাগে, তারপরে এমনিতে তো ডিজেল লাগতেছে, এই ধরনের আরো কিছু লুব্রিকেন্ট লাগে, সেগুলোর জন্য কস্টিংটা বেশি হয়ে যায়। তো এই হলো সুবিধা এবং অসুবিধা। এরপর আসি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট হলো যে আমরা আগে বললাম হলো স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট, সেখানে শুধু আমাদের স্টিমটাকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওয়াটারটাকে ভ্যাপারাইজড করে স্টিমটাকে ব্যবহার করা হয়েছে। আর গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে তোমাদের যতগুলো গ্যাস ফেজে থাকবে, সেটা মনে করো যে ন্যাচারাল যে গ্যাসগুলো আছে সেই ন্যাচারাল গ্যাসগুলোকে হাই কম্প্রেস করা হয় এবং এর মধ্যে যদি কোনো ময়েশ্চার পার্টিকেল থাকে কিংবা ওয়াটার পার্টিকেল থাকে সেগুলোকে ওখানে বার্ন করে সেগুলোকেও তোমার ভ্যাপার ফেজে অর্থাৎ গ্যাসিয়াস ফেজে নিয়ে যাওয়া হয়। মোট কথা ন্যাচারাল যে পুরো এয়ার গ্যাস আছে সেই গ্যাসগুলোকে হাই কম্প্রেস করে সেটাকে টারবাইন ঘোরানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এটা হলো মিক্সচার অফ গ্যাসেস, বিভিন্ন ধরনের গ্যাসের মিক্সচার। তো এখানে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের একটা লেআউট দেখো। এলিমেন্টস এন্ড ওয়ার্কিং প্রসিডিউর অফ এ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এখানে তোমার এয়ার ফিল্টার, জাস্ট এয়ার যেটাকে আমরা ন্যাচারাল এয়ার নিচ্ছি, ন্যাচারাল গ্যাসেস গুলো নিচ্ছি সবগুলো। তারপর হলো এলপিসি, এখানে নিচে দেয়া আছে লো প্রেসার কম্প্রেসার। এলপিসি হলো লো প্রেসার কম্প্রেসার। তারপর এখান থেকে এই যে পাম্পের মতো আর কি, যেগুলোকে এয়ার গুলোকে কম্প্রেস করা হয়। তাহলে এখান থেকে যখন প্রথমে একটা স্টেজে লো প্রেসার কম্প্রেসারে প্রেসারটাকে একটু বাড়ানো হলো, তারপর সেখান থেকে আবার হাই প্রেসার কম্প্রেসারটা পাম্পের মতোই, যে পাম্পের মাধ্যমে এগুলোকে প্রেসার গুলোকে ইনক্রিজ করা হচ্ছে। তারপর এখান থেকে যে প্রেসার আসলো সেখান থেকে এখানে তার চেয়ে বেশি হাই প্রেসার পাওয়া যাচ্ছে, হাই প্রেসার কম্প্রেসার। তারপর হাই প্রেসার যে কম্প্রেসার, এখান থেকে অনেক বেশি ফোর্স থাকতেছে, এখান থেকে যে গ্যাস আসতেছে সেটাকে আমরা সহজেই যে হাই প্রেসারের যে টারবাইন, মানে যেই টারবাইনের ঘোরানোর জন্য বেশি প্রেসার দরকার হয়, সেই টারবাইনকে এখানে আমরা ঘোরাতে পারতেছি, হাই প্রেসার টারবাইন। তারপর এখান থেকে যে গ্যাসগুলো আসছে বের হয়ে আসতেছে সেটাকে ওয়েস্ট না করে তারপর তার প্রেসার অনুযায়ী একটা যদি লো প্রেসারের একটা টারবাইন যদি এখানে আমরা দিই, তো
তাহলে আমরা ডাবল আউটপুট পাচ্ছি। এই টারবাইন থেকে এক ধরনের এই টারবাইন থেকে আউটপুট পাচ্ছি, এই টারবাইন থেকেও আউটপুট পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের একই গ্যাস দিয়ে দুইটা টারবাইন আমরা চালাতে পারতেছি। একটা হাই প্রেসার চলে গেল, এরপর হলো লো প্রেসারের টারবাইন। তারপর এখান থেকে যে ইলেকট্রিক যে সেটআপ গুলো, লোড, জেনারেটর, অল্টারনেটর, সেগুলোকে আমরা বিদ্যুৎ তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি আর কি এখান থেকে। আর এখানে যে কিছু কানেক্টর দেখতেছো, বাইপাস কানেক্টর, সেগুলো হলো একটা হলো যে ইন্টারকুলার, যে এখানে তোমার কোল্ড ওয়াটার ইন হচ্ছে, হট ওয়াটার আউট হচ্ছে। এখান থেকে যদি কোনো বাইপাস করার দরকার হয় কোনো গ্যাসিয়াস স্টেজকে, সেগুলোকে ঠান্ডা করার জন্য এদিক দিয়ে নিয়ে আসা দরকার, যদি দরকার হয় আর কি। এটা একটা বাইপাস কানেকশন থাকে। তারপর এখানে হলো কিছু আছে যে কমন কালেক্টর, সিসি কমন কালেক্টর, যে এখান থেকে কিছু গ্যাসের যদি তোমার বের করার দরকার হয় কিংবা বাইপাস করার দরকার হয়, কারণ অনেক সময় ইনস্ট্রুমেন্টে তোমার সেটআপের উপর ডিপেন্ড করে লোড কম বেশি হতে পারে, বেশি লোড দেওয়া যাবে না কিংবা কম লোড দিতে হবে, তখন সেই ক্ষেত্রে এই কমন কালেক্টর গুলো ব্যবহার করা হয়। তো এটা একটা সিম্পল ডায়াগ্রাম। আশা করি এই ডায়াগ্রামটা তোমরা সহজে বুঝতে পারছো। এরপর application of gas turbine power plant. Gas turbine power plants are used to supply peak load in steam or hydro plant. They are used as standby plant for hydroelectric power plant. Gas turbine are used in jets, aircraft and ship. বুঝতে পারলে যে এগুলো তোমার সাধারণত বড় পাওয়ার প্ল্যান্ট গুলোর ক্ষেত্রেই, ইলেকট্রিসিটি জেনারেটরের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হচ্ছে। উপস্থিতি কয়জন আসলে একটু দেখে নিত? 8 জন শুধু? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। বলো, শুনতে পাচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার আমরা যে গ্যাস প্রেসার যে টারবাইনটা ইউজ করলাম, এখানে যে গ্যাসটা মানে টারবাইন পাস করার পর যে গ্যাসটা পাওয়া গেল, ওটা তো আবার অন্য কোথাও ফুয়েল হিসেবে তো ব্যবহার করা যাবে না, আমরা তো গ্যাসের মধ্যে অনেক মিক্সার থাকতেছে। ধরো যে শুধু তোমার এখানে ন্যাচারাল গ্যাস, যে মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো থাকতেছে না। তোমার এখানে এয়ার থাকতেছে, নাইট্রোজেন থাকতেছে, অক্সিজেন, এগুলো আসলে ফুয়েল হিসেবে তোমার অনেক অনেক কিছুর মিক্সার, যত গ্যাসিয়াস স্টেজে আছে এয়ার আর কি, মোট কথা এগুলো ফুয়েল হিসেবে ব্যবহার করা স্যার। যাবে না। হ্যাঁ, এখানে স্যার আমরা যদি গ্যাস না ব্যবহার করি, শুধু যদি নর্মাল এয়ারটাই যদি ব্যবহার করি প্রেসার দিয়ে, তাহলে তো হওয়ার কথা স্যার। হ্যাঁ, ওটাকেই আসলে বলা হচ্ছে যে এয়ারের মধ্যে তো আরো অনেক ধরনের কিছু থাকে, বুঝছো? এয়ারের মধ্যে তোমার যে তুমি যদি এখানে মনে করো যে অন্য কোনো ফ্লু গ্যাস আছে, অন্য কোনো জায়গা থেকে বার্ন করা ফ্লু গ্যাস, সেটাকে তুমি কম্প্রেস করে হাই প্রেসারে নিয়ে যাবে, সেখানেও এরকম তোমার ফিল্টার টিল্টার দিয়ে সেটা কিন্তু করা সম্ভব। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার এটার জন্য তাহলে স্পেশালি কোনো বিশেষ ধরনের গ্যাস বা ন্যাচারাল গ্যাস এই টাইপের না কোনো গ্যাসের দরকার নেই। না, এখানে তোমার ইচ্ছা আগে করলে স্লাইডে, ইয়ার নিয়েও কাজ করতে পারি। হ্যাঁ এয়ার নিয়েও কাজ করতে পারবো। হ্যাঁ, দেখো এখানে দেখো যে atmospheric air is drawn into the air compressor when it is compressed to a high pressure। ঠিক আছে, এয়ার নিয়ে তুমি মেইনলি কাজ করতেছো, বুঝতেছো? তারপর এয়ারের সঙ্গে আমি বললাম যে এয়ারের সঙ্গে, জি স্যার। এয়ারের সঙ্গে আরো অনেক কিছু তো থাকে, শুধু যে তোমার নাইট্রোজেন আর অক্সিজেন থাকে তা না, ওখানে পানিও থাকে, ময়েশ্চারও থাকে। এই জন্য এয়ারটাকে সরাসরি প্রবেশ না করে জি স্যার। সেটাকে চেম্বারে, যে দেখো যে এখানে লেখা আছে ইনজেক্টেড ইনটু এ কম্বাশন চেম্বার, এই চেম্বারের মধ্যে সেটাকে আবার নিয়ে যাওয়া হয় এবং সেখানে বার্ন ইন দ্য স্টিম অফ কম্প্রেসড এয়ার, সেই কম্প্রেসড এয়ারকে সেটাকে আবার বার্ন করা হচ্ছে। তার মানে ওর মধ্যে যদি ফুয়েল জাতীয় কিছু থাকেও, ধরো মিথেন, ইথেন, প্রোপেন আছে, সেগুলো বার্ন হয়ে তোমার কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, পানি তৈরি হবে। বুঝতে পারছো? আগেই সব বার্ন হয়ে যাচ্ছে। তাহলে ওখানে, এবং সেগুলোতে টেম্পারেচার হাই হওয়ার কারণে যদি কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়ে গেল, যদি কোনো ফুয়েল পার্টিকেল থাকে এয়ারের মধ্যে, তাহলে সেগুলো পানি থাকলে সেটা স্টিমে কনভার্ট হয়ে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড তো গ্যাস স্টেজে আছেই। এই জন্য এয়ারটাকে বার্ন করা হলো প্রথমে, সবগুলোকে মিক্সার হয়ে যায় গ্যাসের আর কি। স্যার আর একটা কথা স্যার, স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের তুলনায় গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট মানে কর্মদক্ষতা আসলে কোনটার বেশি বা কোনটা এটা ব্যবহার ডিপেন্ড করে করা তোমার অনেক হলো, বেশি? টোটালি ডিপেন্ড করবে হলো তোমার টারবাইনের উপরে। এই টারবাইনের ক্যাপাসিটি কেমন, টারবাইনের ছবিগুলো তোমরা দেখছো কিনা? টারবাইন কিন্তু অনেক ছোট সাইজ থেকে শুরু করে অনেক বড় হ্যাঁ সাইজের আছে। স্যার, ওটা ছবি দেখছি স্যার। হ্যাঁ, আমি তো মনে হয় দেখাইছি তোমাদের এই জি এইচএফ স্যার। কোর্সে। তো এটা টারবাইনের ক্যাপাসিটির উপর, যে তুমি কত বড়, মানে তোমার এই প্রেসার কেমন পাচ্ছ মোট কথা, সেটা প্ল্যান্টের উপর। প্ল্যান্ট ডিজাইন করবা যখন, সেরকম তখন তুমি ওই ডিজাইন কল্পনা করে করতে হবে, চিন্তা করে করতে হবে আর কি।
যে আমি লো গ্রেডের প্ল্যান্ট চাই নাকি হাই গ্রেডের প্ল্যান্ট, সেইভাবে ডিজাইন করে করতে হবে। ওকে স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো তোমরা জাস্ট রিডিং করে নিও, এগুলা বোঝার মতো কিছু নাই, লাইন বাই লাইন পড়লেই বুঝতে পারবো আর কি। আর এখানে একটা জিনিস বলা আছে যে দ্য রানিং স্পিড অফ দ্য টারবাইন, দেখো যে এখানে 40,000 থেকে 1,00,000 RPM, তার মানে রোটেশন পার মিনিট হতে পারে। এটাকে তুমি কম বেশি করতে পারো, এবং যে হারে তুমি কম্প্রেসড এয়ার যদি বাড়াও তাহলে এই রোটেশনটাকে বাড়াইতে পারবা, আবার যদি কমাও তাহলে কমাতেও পারবা আর কি। আর এই টারবাইনের রোটেশনের উপর তুমি ইলেকট্রিসিটি জেনারেশন করতে হবে, সেই হিসেবে তোমাকে আবার অল্টারনেটরটাকেও ওইভাবে ক্যাপাসিটি হতে হবে, যাতে টারবাইন যত স্পিডে ঘুরতেছে সেভাবে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে আর কি। আচ্ছা, disadvantage major part of the work 66% developed in the turbine is used to drive compressor. তোমার major part of the work 66% developed in the turbine is used to drive the compressor. তার মানে তুমি যে পরিমাণ তুমি লোড নিতে চাচ্ছ, মানে যে পরিমাণ তুমি কাজ ওখানে তৈরি করতে চাচ্ছ তার 66%, এখানে কিন্তু একটা অনেক বড় একটা লস হচ্ছে। তার মানে তুমি তৈরি করতেছো 100%-এর জন্য, কিন্তু সেখানে তুমি সাধারণত টারবাইনে ঘোরার জন্য যে প্রেসারের তুমি হাই কম্প্রেসের যে এয়ারটা তৈরি করতেছো সেটা টারবাইন ঘোরানোর জন্য মাত্র 66%-এর ব্যবহার করা যাচ্ছে। এটা কিন্তু একটা মেজর লস। তার মানে এয়ার কম্প্রেস যেটা করতেছো সম্পূর্ণটা কাজে তোমার লাগানো যাচ্ছে না, লস হয়ে যাচ্ছে। তো এইখানে এটা একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি, মেইন ডিসঅ্যাডভান্টেজ। আর বাকিগুলো তোমরা এটা দেখে নিও, এগুলো সহজ। এবার আসি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই জিনিসটা এখন খুবই, মানে আমাদের দেশে এটা তোমরা সবাই জানো যে রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তৈরি হচ্ছে, এবং এটার যে মেইন পার্ট যে রিঅ্যাক্টর সেটাই আসলে মেইন সমস্যা বলতে এখানে কস্টিংটা অনেক বেশি, আমরা এটা পরে দেখেছি। তো নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের যে মেইন এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়, একটা হলো হচ্ছে ইউরেনিয়াম আর হলো থোরিয়াম, এবং এটা আমরা ফিশন এবং ফিউশন এই বিক্রিয়াগুলো সেই মনে হয় ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছি, এখন মনে হয় টেনের বই আসছে কিনা জানি না, ইন্টারমিডিয়েটের বই আমরা পড়ে আসছি। তো এই বিক্রিয়াগুলো চেইন রিঅ্যাকশন, এই চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এই পাওয়ার প্ল্যান্ট গুলো তৈরি। তো বিক্রিয়াটা সম্পর্কে একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, তোমরা একটু পড়ে আসছো যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এরকম, একটা ইউরেনিয়ামের একটা পার্টিকেল আছে, ইউরেনিয়ামের এই মলিকুলটার উপরে আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করি। একটা নিউট্রিয়ন দিয়ে যখন আঘাত করা হয় তখন এই এলিমেন্টটা ভেঙে ছোট ছোট, মানে ছোট আকৃতির এলিমেন্টে কনভার্ট হয়, এবং সঙ্গে বেশ কিছু পরিমাণ এনার্জি তৈরি হয় এবং নিউট্রনও তৈরি হয়। যে নিউট্রনটা তৈরি হলো সেই নিউট্রন দিয়ে আবার একটা নতুন ইউরেনিয়ামের এলিমেন্টকে আঘাত করা যাচ্ছে। তার মানে এইভাবে কন্টিনিউয়াস একটা করে ইউরেনিয়ামের মলিকুল একটা ব্রেক করে ছোট এলিমেন্ট, অ্যাটম একটা মলিকুল না, অ্যাটম একটা ব্রেক করে ছোট এলিমেন্টের একটা অ্যাটম তৈরি হচ্ছে। আবার এরকম ওখান থেকে যে নিউট্রনটা বের হচ্ছে সেই নিউট্রনটা ঠিক আবার আরেকটা ইউরেনিয়ামের পরমাণুকে তোমার আঘাত করতেছে, এইভাবে ওটাকে আবার ভাঙতেছে, এইভাবে একটা চেইন রিঅ্যাকশন হয়ে আসতেছে, একটার পর একটা চেইন রিঅ্যাকশন হতেই থাকতেছে, এবং সেখান থেকে বেশ এনার্জি পাওয়া যায়। নিচের স্লাইডে দেখো যে এখানে একটা ইউরেনিয়ামের একটা অ্যাটম আছে, সেটাকে তুমি নিউট্রন দিয়ে আঘাত করার কারণে তোমার বেরিলিয়াম এবং ক্রিপ্টন তৈরি হলো, ছোট ছোট দুটো এলিমেন্ট তৈরি হলো, সঙ্গে 2.5 নিউট্রন তৈরি হচ্ছে, 2.5 নিউট্রন তৈরি হচ্ছে, এবং 200 মেগা ভোল্ট MEV মেগা ইলেকট্রিক ভোল্ট তৈরি হচ্ছে। তার মানে এই এনার্জিটাকেই আমরা মেইনলি কাজে লাগাচ্ছি। তাহলে এখান থেকে তোমার ইউরেনিয়াম থেকে তোমার কিছু ছোট এলিমেন্ট পাওয়া যাচ্ছে, আবার এখান থেকে নিউট্রনও পাওয়া যাচ্ছে। সেই নিউট্রন থেকে এই যে 2.5 নিউট্রন আছে সেখান থেকে একটা নিউট্রনকে আমরা আবার একটা ইউরেনিয়ামকে আঘাত করাচ্ছি, এরকম কন্টিনিউয়াস এই চেইন রিঅ্যাকশনটা হতেই থাকতেছে, এবং সেখান থেকে যে এনার্জি গুলো পাওয়া যাচ্ছে সেই এনার্জি গুলোকে আমরা কাজে লাগাচ্ছি আর কি ওই টারবাইন ঘোরানোর জন্য। তো নিউক্লিয়ার যে পাওয়ার স্টেশন আছে সেটার মেইনলি 4টা
কম্পোনেন্ট আছে, একটা হলো যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হিট এক্সচেঞ্জার, স্টিম টারবাইন, এটা 4 নাম্বার হবে, এটা হলো অল্টারনেটর। এবং মেইন যে পার্টটা সেটা হলো মানে সবচেয়ে যেটা জটিল একটা জায়গা সেটা হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা 4 নাম্বার, এটা তোমরা দিয়ে নিও, এটা উঠে গেছে আর কি, দিতে ভুলে গেছি। আচ্ছা, এই 4টা কম্পোনেন্ট আমরা এখন দেখি। 4টা কম্পোনেন্ট, এটা হলো একটা জাস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ডায়াগ্রাম। এই ছবিগুলো আমি ইন্টারনেট থেকে নিয়েছি, তোমরা ইন্টারনেটে সার্চ দিলেও পেতে পারো, অথবা আমার পাওয়ার পয়েন্ট স্লাইড তোমাদের দিয়ে দিয়েছি পিডিএফ আকারে, সেটা তোমরা দেখতে পারো। তো যখন তোমরা বই খাতায় করবে, জাস্ট পেন্সিল দিয়ে ড্র করো, কিংবা এইরকম করে ডিজাইন এত করতে হবে না, জাস্ট সিম্পল একটা ড্রয়িং করলেই হবে। তো এটা তোমাদের বোঝানোর জন্য এরকম ছবিটা দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয় আর কি। তো আমাদের প্রথম যে পার্টটা সেটা হলো যে রিঅ্যাক্টর, মানে যে জায়গাটা বললাম যে সবচেয়ে বেশি জটিল, যে এই রিঅ্যাক্টরটাই, যে রিঅ্যাক্টর ভ্যাসেল, এখানে দেখো যে রিঅ্যাক্টর ভ্যাসেল আছে, এবং এখানে ফুয়েল রড, আর হলো এখানে কিছু কন্ট্রোল রড আছে, এবং কুলেন্ট পাম্প, এটা একটা জাস্ট হিট এক্সচেঞ্জার, এখান থেকে হিট এক্সচেঞ্জ হচ্ছে, এখানে কুলেন্ট পাম্প, এখানে ওয়াটার ইনলেট এখানে দিয়ে হচ্ছে, এই দিক দিয়ে আউট হয়ে যাচ্ছে, এবং এখানে ঠান্ডা যেটা হচ্ছে সেটা এই সার্কেলের মধ্যে দিয়ে চলতেছে, এখান থেকে যে হিট এক্সচেঞ্জের দরকার সেটা। তো এই রিঅ্যাক্টরটাকে এমন ভাবে ডিজাইন করতে হয়, যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এর মধ্যে থাকে, এর ওয়াল গুলো অনেক ভালো মজবুত এবং শক্তিশালী হতে হবে, যাতে তোমরা জানো যে রেডিয়েশন মানে এত হাই এনার্জির, যে সেগুলো খুব মানে সামান্য কোনো সমস্যা হলেই বাইরে চলে আসতে পারে, এবং রেডিয়েশনের ব্যাড ইফেক্ট কি পরিমাণ এগুলো তোমরা পড়ে আসছো। এর কারণে অনেক ধরনের রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্লাস্ট হতে পারে, অনেক অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য রিঅ্যাক্টরটাকে এত ভালোভাবে ডিজাইন করতে হয় যাতে এখানে কোনো ধরনের সমস্যা না হয়। আর এর জন্যই আমাদের দেশে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেখানে রিঅ্যাক্টর ডিজাইনটার জন্যই এতদিন ধরে কাজ চলতেছে, এবং এটা মনে হয় এখনো কমপ্লিট হয়নি। আমাদের দেশে তোমরা জানো যে প্রযুক্তি এতটা ডেভেলপ না যে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এইভাবে ডিজাইন করবে, এবং এগুলো বাইরের যারা কান্ট্রি যারা আছে, যারা এখানে ইয়ে করতেছে, সেই তারা সবাই মিলে এখানে এই রিঅ্যাক্টরটাকে ডিজাইন করতেছে, এবং এই ডিজাইনটা করতেই অনেক সময় লেগে যায় আর কি, যাতে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্ট গুলো এখানে থাকবে সেখান থেকে কোনো ধরনের রেডিয়েশন বাইরে না আসে। তো এটা যখন একবার তৈরি হয়ে যাবে, আর বাকি সিস্টেম গুলো ইজি, এটা যদি ঠিকভাবে মেনটেন করা যায়, এই সিস্টেমটা খুব সহজে মেনটেন করা যাবে, এটা সমস্যা হবে না। তো এই হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তারপর এখান থেকে স্টিম তোমার আসছে, আমাদের যে এখান থেকে যে আমরা এনার্জিটা পাচ্ছি 200 MeV, সেই এনার্জিটাকে আমরা এই হিট এক্সচেঞ্জারের মধ্যে পাঠাচ্ছি। তাহলে এখান থেকে ওয়াটার আসছে, এই যখন এখান থেকে এই এনার্জিটা এসে এই ওয়াটারটাকে বার্ন করতেছে, ঠিক আছে, ইয়ে করার পর সেটা ভ্যাপারাইজ করে দিচ্ছে। সেই ভ্যাপারাইজ যে স্টিমটা আসছে, সেই স্টিমটাকে আমরা টারবাইনে কাজে লাগাচ্ছি। মোট কথা আমাদের মূল উদ্দেশ্য হলো টারবাইনকে ঘোরানো, এবং সেখানে আমরা স্টিমটাকে কাজে লাগাচ্ছি, এবং এই এনার্জিটাকে পাচ্ছি কোথায়, আমরা এই রিঅ্যাক্টর থেকে পাচ্ছি। এটা একবার যখন তোমার সেট আপ হয়ে যাবে, তাহলে আমাদের এইখানে যে এই প্ল্যান্টে তোমার এনার্জি সোর্স না মানে না দিলেও চলবে, মানে রিঅ্যাক্টরটা তৈরি করতে যে কস্টিংটা এখানে হচ্ছে। এরপরে দেখো যে ওখানে যখন থোরিয়াম এলিমেন্ট গুলো থাকবে, সেগুলো চেইন রিঅ্যাকশন হতেই থাকবে, কন্টিনিউয়াস হতেই থাকবে, এবং এগুলোর হাফ লাইফ সম্পর্কে তোমরা মনে হয় পড়েছো অনেক, যেগুলো হাফ লাইফ কত বছর এগুলো সম্পর্কে তোমরা পড়েছো। তো এগুলো কন্টিনিউয়াস রিঅ্যাকশন থাকবে, এবং এখান থেকে কন্টিনিউয়াস তোমার এনার্জি পাওয়া যাবে যদি কোনো সিস্টেমের সমস্যা না হয়। তাহলে এখানে কন্টিনিউয়াস ভাবে আমরা বিদ্যুৎ পেতে পারি, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন থেকে কন্টিনিউয়াস ভাবে বিদ্যুৎ পাওয়া যাবে। তো এই জন্যই এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসলে অনেক দেশে তৈরি করার পক্ষে আছে, কিছু কিছু আবার যুক্তি পক্ষে যায়, কিছু বিযুক্তি মানে বিতর্কের দিকে যায় আর কি। এই বিষয়গুলো তোমরা সবাই জানো, মিডিয়া টিডিয়া তোমরা দেখো। তো সুবিধা আছে বিধায় এটা করতে চাচ্ছে মানুষ, করতে যায়। তো বাকি যে সেটআপ গুলো আছে, এগুলো হলো তোমার নর্মাল সেটআপ, যে টারবাইন, এখান থেকে টারবাইনের পর হলো অল্টারনেটর, তারপর অল্টারনেটর থেকে আমরা এখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছি। আর এখানে ফ্লু গ্যাস বের হওয়ার জন্য তেমনি তেমনি ব্যবহার করা হচ্ছে, কুলিং টাওয়ার ব্যবহার করা হচ্ছে ওয়াটারটাকে কোল্ড করার জন্য। এখানে বাইরের সেটআপ গুলো অন্যান্য
পাওয়ার প্ল্যান্টের সেটআপের সাথে সেম আর কি, একই রকম। তাহলে এই হলো মোটামুটি একটা কনফিগারেশন। আশা করি তোমাদের আইডিয়া আছে। এখন যদি তোমরা বলো যে স্যার আমরা তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমরা এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে আমরা কাজ করতে পারবো কিনা, তোমরা অবশ্যই পারবে। তোমাদের এখন এটা হলো বেসিক ধারণা, তোমরা অনার্স লেভেলে পড়তেছো। তোমরা যখন এই জায়গাগুলোতে কাজ করতে যাবে তখন অনার্স করার পর কিছু ফিল্ড আছে, যেমন ধরো এমফিল বলো, পিএইচডি বলো, কিংবা মাস্টার্স থিসিস থেকে শুরু হয় সেটা, যে যে ফিল্ডের উপরে তুমি কাজ করতে যাও সেটার উপরে এক্সপার্ট হওয়া আর কি। যেমন আমরা ডাক্তারের কথা বলি, ডাক্তার 4 বছর পর্যন্ত তারা সবাই জেনারেল ডাক্তার, কিন্তু যখন 4 বছর হয়ে গেল তখন তারা একটা ইন্টার্নশিপ করতেছে, অথবা যখন স্পেশালিস্ট একটা দিকে তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে, কেউ ডেন্টিস্ট হচ্ছে, কেউ মেডিসিনের দিকে যাচ্ছে। ঠিক এইরকম আমাদের বিষয়গুলো এরকম। যখন তুমি মনে করো যে এই জায়গায় আমি কাজ করতে যাব কিংবা এখানে আমি কাজ করব, এখন তুমি এটা জেনারেল তুমি একটা ধারণা নিয়ে গেলে, এরপরে এই বিষয়ের উপরে তোমাকে হয়তো আরো বড় স্টাডি করতে হবে, এমফিল পিএইচডির মতো কাজ করতে হবে, এবং বিভিন্ন জায়গা থেকে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে তোমার ট্রেনিং নিয়ে আসতে হবে, যেটা করতেছে এখন বাংলাদেশ থেকে অনেককে ট্রেনিং নিয়ে পাঠাচ্ছে, তারা ট্রেনিং নিয়ে আসতেছে। এই ধাপে ধাপে তোমাকে গেইন করতে হবে। গেইন করার পর অবশ্যই তুমি এটা করতে পারবে। তোমাদের এখনকার লেভেলের জন্য এই জ্ঞানটাই যথেষ্ট, এবং এটাই তোমাদের কথা যে তোমার যে ব্রেন নিয়ে তোমরা এখন আসো, তোমরা যে কোনো জায়গায় তোমরা সেট আপ হতে পারবে। শুধু তোমাদের এখন থেকে একটা টার্গেট ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব এবং আমার ক্যারিয়ারটাকে তৈরি করব। সেইভাবে তোমাকে নিজেকে উপস্থাপন করতে হবে, এবং সেটার জন্য তুমি প্রিপেয়ার্ড। তোমার কোনো সমস্যা নাই, মানে কোনো পিছুটান নাই, মোট কথা শুধু সামনে তোমাকে এগিয়ে যেতে হবে। তো এই হলো কথা যে তোমাদের অবশ্যই ডিসিশন মেকার, তোমরা নিজেই ডিসিশন নিবে যে কে কোন দিকে যাব। আর আমাদের একটু কয়জন আছে, 9 জন। আমাদের একটু পারিপার্শ্বিক বলতে পারো যে আমাদের এটা হলো বংশগত কিংবা ন্যাচারালি চলে আসতেছে পৈতৃক ভাবে, যে আমাদের সবার দিকে যে বাবা মা কিংবা দাদা দাদি বলে যে বাবা একটা সরকারি চাকরি যেন হয়, সরকারি চাকরি যেন হয়। আসলে এটা আমাদের ট্রেডিশনাল মতোই হয়ে গেছে আর কি, যে সবাই চাই আমরা যে গভর্নমেন্ট জব। কারণ হলো একটু গভর্নমেন্ট জব হলে একটু রিল্যাক্সে থাকা যায়, ফ্যামিলিকে টাইম দেওয়া যায়, একটা নিশ্চিত থাকা যায়। এটাও ঠিক যে হ্যাঁ, এটা এটা আমি মানছি যে ঠিক আছে। কিন্তু তুমি এখন দেখো পাশাপাশি যারা ভালো কোম্পানিগুলোতে আছে, যারা বড় বড় কোম্পানিগুলোতে আছে, ভালো কোম্পানিগুলোতে আছে, তাদের সুবিধাও কিন্তু অনেক, এবং তাদের হ্যান্ডসাম একটা স্যালারি পায়, যেটা সেই স্যালারিটা তোমার গভর্নমেন্ট জবের মানুষজন কিন্তু পাচ্ছে না। এবং তাদের লাইফ স্টাইলটা দেখো, ফলো করো, তারা কিন্তু অনেক হাইলি লাইফ লিড করে। সেই হিসেবে গভর্নমেন্ট জবে যারা করতেছে তারা কিন্তু সেই লাইফটাকে লিড করতে পারছে না। তো সুবিধা অসুবিধা দুই দিকেই আছে। আমি যে বলছি যে তোমাকে গভর্নমেন্ট জব করতে হবে এটাও না, তোমাকে কোম্পানি জব করতে হবে এটাও না। আমার কথা হলো যে তোমার যে ভিতরে যে ইনোভেশনটাকে আছে সেটাকে তুমি বের করে নিয়ে আসো, এবং যেটা তোমার তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তুমি অবশ্যই একদিন ভালো একটা প্রতিষ্ঠানে তুমি চিফ হয়ে থাকতে পারবা। এরকম আছে আমাদের ডিপার্টমেন্ট, তোমরা অনেক পরিচিত এখন আমাদের চেয়ে, তোমরা বেশি ঘাটাঘাটি করছো, বড় ভাইদের দেখছো আমাদের ডিপার্টমেন্টে, তারা এরকম অনেক লিডিং পর্যায়ে আছে ইন্ডাস্ট্রি গুলোতে, বড় 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 প্রতিষ্ঠানে। তো সেই জায়গা থেকে তোমাদের অবশ্যই সেই রকম ধরনের মন মানসিকতা নিয়ে আসতে হবে যে আমাকে শুধু একদিকে চিন্তা করলে হবে না, আমি যেখানে গেলে আমি নিজেকে শাইন করতে পারবো, আমার জীবনটাকে আরো সুন্দর করতে পারবো, এবং নিজের নামটাকে এমন একটা পর্যায়ে নিতে পারবো যাতে আমাকে দিয়ে আরো 100 জন লোকের উপকার হয়, কিংবা 100 জন লোক যাতে আমাকে চেনে আর কি, এরকম পর্যায়ে নিয়ে যাবো। তো এটা তুমি ঠিক ওইভাবে চিন্তা ভাবনা করবা। আচ্ছা, এখন আর একটা বিষয় আছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তোমার সাইট সিলেকশনের বিষয়টা। সাইট সিলেকশনের জন্য যে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাকে থিঙ্ক করতে হবে, সেটা হলো যে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ওয়াটার যেন অ্যাভেলেবেল থাকে, ডিসপোজাল অফ ওয়াটার, ওয়াটারটাকে সহজে ডিসপোজ করতে পারো, ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া, পপুলেশন যেখানে ডেন্সিটি বেশি সেই জায়গা থেকে অবশ্যই দূরে যেতে হবে যাতে মানুষজন কম থাকে আর কি, এবং ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, তাহলে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস অবশ্যই থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু এখানে একটা রিস্কি একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মতো, যেখানে রেডিয়েশন টাইপের এলিমেন্ট গুলোকে ব্যবহার করা হচ্ছে, অবশ্যই পপুলেশন থেকে অনেক দূরে থাকতে হবে, এবং
ওয়াটারটাকে কন্টিনিউয়াস এনার্জি, আমি কন্টিনিউয়াস এনার্জি পাচ্ছি। এখানে একটা চিন্তা মাথা রাখতে হবে যে আমাকে এখানে চেইন রিঅ্যাকশন থেকে স্টপ করতে গেলে পরবর্তীতে চালু করতে আরো অনেক বেশি বেগ পেতে হবে। তাহলে আমাকে কন্টিনিউয়াস আমার এই রিঅ্যাক্টর চালু থাকবে, এখান থেকে কন্টিনিউয়াস এনার্জি আমি পাবো। তাহলে এই এনার্জিটাকে অবশ্যই আমার ইউটিলাইজ করতে হবে। যদি কন্টিনিউয়াস আমি ইউটিলাইজ করতে না পারি তাহলে কিন্তু তোমার সিস্টেম ব্রেক করে যাবে। তাহলে তোমাকে কন্টিনিউয়াস এনার্জিটাকে ইউজ করতে হলে তোমাকে কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই তোমাকে দিতে হবে। কোনো ধরনের এখানে মানে ইয়ে করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। কন্টিনিউয়াস তোমাকে ওয়াটার সাপ্লাই দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াটারকে তোমাকে ডিসপোজ করতে হবে। মানে মোট কথা এটাকে একবার যখন চালু হয়ে যাবে এটা 1 সেকেন্ডের জন্য স্টপ হবে না, এরকম চিন্তা করে তোমাকে চালাতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই খুব জরুরি চিন্তা করা। আচ্ছা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়গুলো মনে হয় অনেক সহজ জিনিস। যে আসলে অ্যাডভান্টেজ তোমরা বুঝতেই পারতেছো যে আমরা যখন একবার এটাকে তৈরি করে ফেলবো তখন এখান থেকে আমাদের যেটাকে বলে ফুয়েল কস্ট নাই, নাই বললেই চলে। যেটা আছে সেটা হলো মেইনটেনেন্স কস্ট, সেটা হলো পারিশ্রমিক তোমার যারা লেবার কাজ করবে তাদের, সেগুলো। কিন্তু ফুয়েল কনজাম্পশন একদম লো বললেই চলে। এবং এখান থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটা হলো হাই এনার্জি পাচ্ছি, অনেক বেশি একটা ইউনিক এনার্জি। সেই মানে সেই এনার্জিটাকে আমরা কন্টিনিউয়াস একইভাবে একই লেভেলে পাচ্ছি। তার মানে আমাদের ইলেকট্রিসিটি যে মেগাওয়াট আমরা পাওয়ার কথা 200 মেগাওয়াট, সেই 200 মেগাওয়াটে আমাদের কন্টিনিউয়াস থাকতে পারে, থাকবে, এটাই আশা করা হয়। তার মানে এখান থেকে আমাদের সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধার বিষয়গুলো তোমাদের একটু আগে যেগুলো বললাম সেগুলোই, যে তোমার এটাকে প্রথম যে ইনিশিয়াল যে কস্টিং সেটা অনেক বেশি। ওই আগের কথাগুলোই বলতেছি আর কি। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে ইনিশিয়াল কস্টিংটা অনেক বেশি হচ্ছে। তারপর এখান থেকে যে রেডিয়েশন গুলো বের হচ্ছে সেগুলোর জন্য আশেপাশে যে নেচার সেটার উপরে একটা মানে সমস্যা তৈরি করতে পারে। যদি কোনো ধরনের সিস্টেম ফল্ট করে কিংবা ফেইলিওর হয় তাহলে তো সমস্যা হবেই। কন্টিনিউয়াস তোমাকে ওয়াটার সাপ্লাই দিতে হচ্ছে, পাওয়ার সিস্টেম কন্টিনিউয়াস রাখতে হচ্ছে, ট্রান্সপোর্টেশন কন্টিনিউয়াস রাখতে হচ্ছে, কোনো ধরনের এগুলোকে নেগলিজেন্ট করা যাবে না আর কি। তো মেইনটেনেন্স কস্টটাকে মোট কথা তোমার কন্টিনিউয়াস, ওইদিকে ফুয়েল কস্ট লো হচ্ছে কিন্তু এদিকে তোমাকে মেইনটেনেন্সটাকে কন্টিনিউ তোমাকে রাখতেই হবে, মেইনটেনেন্স এবং ম্যান পাওয়ারটাকে। সেই কথাগুলো এখানে তোমরা বুঝতে পারবা যে এগুলো আমি যেগুলো বললাম সেগুলো আলোচনা করাটা এগুলো পড়লেই সেগুলো এগুলো না আলোচনা করা আছে। মেইনটেনেন্স কস্ট, ম্যান পাওয়ার সব সময় দরকার আছে সেগুলো আর কি। আচ্ছা, আরেকটা তোমাদের ওই সিলেবাসে আছে অটো ইঞ্জিন, এটা হয়তো দিয়েছে একটু ধারণা নেওয়ার জন্য। তো এটা এটা তোমাদের আজকের লাস্ট টপিক, শেষ করে দিই নাকি কি বলো তোমরা? শেষ করে দিলে শেষ, এর লাস্ট একটা দুইটা তিনটা স্লাইড আছে শুধু। শুনতে পাচ্ছ? কেউ কিছু বলছো না, যে চুপ করে আছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ দেখো, আর দুই তিনটা স্লাইড আছে তো শেষ করে দিই, বেশি নাই। ওকে স্যার। আচ্ছা, অটো ইঞ্জিন Auto engine was a large stationary single cylindrical internal combustion 4-stroke engine. আচ্ছা, এটা একটা 4-stroke ইঞ্জিন এবং জার্মান সায়েন্টিস্ট নিকোলাস অটো তিনি এটা মানে তৈরি করেছেন এবং সেখান থেকে তার নাম অনুযায়ী এটার নাম হয়েছে হলো অটো ইঞ্জিন। এবং এটা একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে বোঝানোর আগে আমরা তার আগে এই যে 4-stroke 1-stroke এটা সম্পর্কে একটু আইডিয়া যদি পাই তাহলে এটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সম্পর্কে সহজেই বোঝা যাবে আর কি। The three types of internal combustion engines were designed by German inventors তারপর নিকোলাস অটো and his partner ইভান লেনজিন। The models were প্রথম দিকে ফেল করে হলো 1862 সালে এবং তারপরে 1864 সালে অ্যাটমসফেরিক ইঞ্জিন এবং তারপরে হলো 1876 সালে অটো সাইকেল ইঞ্জিন এবং এটাকে বর্তমানে গ্যাসোলিন ইঞ্জিন হিসেবে পরিচিত। তার মানে তারা ধাপে ধাপে রিসার্চ করতে করতে সেগুলো তৈরি করে করে প্রথম দিকে ফেল হবে স্বাভাবিক, ফেইলিওর থেকে তোমার সাকসেসের দিকে চলে আসছে এবং সেটা এখন সাকসেস হয়ে গেছে এবং ট্রান্সপোর্টেশনের জন্য খুব বেশি ইউজ হচ্ছে। তো আমি যেটা বললাম যে এই অটো ইঞ্জিন গুলো হলো 2-স্ট্রোক এবং 4-স্ট্রোক ইঞ্জিন সবচেয়ে বেশি হয়। তো আসলে স্ট্রোক জিনিসটা কি এটা বুঝতে পারলে আমরা ওই অটো ইঞ্জিন সম্পর্কে বোঝা যাবে আর কি। তো স্ট্রোক শব্দটা অর্থই হলো ইঞ্জিন,
স্ট্রোক শব্দটা অর্থই হলো ইঞ্জিন, এবং এটা একটা ইঞ্জিন যেখানে একটা পিস্টন থাকে এবং সেই পিস্টনটা ঘুরতে থাকে এবং সেখানে একটা চেম্বার থাকে, সেই চেম্বারের মধ্যে ফুয়েল এবং এয়ারটাকে দেওয়া হয় এবং পিস্টনের আপ ডাউনের কারণে সেই ফুয়েলটাকে বার্ন করে সেখান থেকে এনার্জি পাওয়া যায়। তো এটা আমরা পিকচার থেকে দেখি, পিকচার থেকে দেখলে আরো অনেক সহজে বুঝতে পারবে। আচ্ছা, এটা বলে নিয়ে পিকচারে যাই। এটা মেইনলি দুই ধরনের হয়, একটা হলো 2 স্ট্রোক ইঞ্জিন আর একটা হলো 4 স্ট্রোক ইঞ্জিন। তো আমি পিকচার থেকেই 2 স্ট্রোক এবং 4 স্ট্রোকটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এতগুলো রিডিং পড়াচ্ছে। এই যে এখানে দেখো, এটা হলো একটা 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিনটা বুঝতে পারো তাহলে পরে 2 স্ট্রোক ইঞ্জিনটাই বুঝতে পারবে। এখানে এটা একটা পিস্টন, এই জিনিসটা যে এটা মুভ করতে পারে, উপর দিকে যায় আবার নিচে আসতে পারে, এটা একটা পিস্টন। এটা একটা হলো চেম্বার, এটা একটা চেম্বার। আর এখানে একটা ইনটেক ভালভ আছে, আর এখানে একটা ফুয়েল ইনজেক্টর একটা আছে, ফুয়েল ইনজেক্টর। তো আরেকটা আছে হলো এক্সজস্ট ভালভ, একটা ইনটেক ভালভ, একটা এক্সজস্ট ভালভ, আর একটা হলো ফুয়েল ইনজেক্টর। ঠিক আছে, যখন আমরা পিস্টনটাকে নিচের দিকে টান মারবো, নিচের দিকে টানবো, তখন এখান থেকে তোমার এয়ার চলে আসতেছে ভিতরের দিকে, ইনটেক হচ্ছে। তারপর এখান থেকে সঙ্গে সঙ্গে তোমার ফুয়েলও চলে আসতেছে, দুইটা কিন্তু চলে আসতেছে, এয়ার ফুয়েল চলে আসতেছে। যখন এখানে পিস্টনটাকে ভিতরের দিকে নিয়ে আসলাম, এই জায়গায় কিন্তু ভালভ গুলো বন্ধ হয়ে গেল, তখন এখানে একটা প্রেসার তৈরি হচ্ছে, কম্প্রেসড হয়ে যাচ্ছে আর কি, প্রেসারটা হাই প্রেসার তৈরি হচ্ছে। যখন এখানে হাই প্রেসার তৈরি হচ্ছে, তখন এখানে একটা কোনো একটা স্পার্কিং দিয়ে, সাধারণত আমরা ইঞ্জিন গুলোতে দেখবো যে তোমরা স্পার্কিং করে চালানো হয়, যদি আমরা একটা স্পার্কিং দিই এখানে সঙ্গে এই হাই কম্প্রেসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এয়ার এবং ফুয়েল বার্ন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এয়ার ফুয়েলটা বার্ন হয়ে যাচ্ছে। বার্ন হয়ে গেলে এখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, এখান থেকে আমরা এনার্জি পাচ্ছি। তারপর সেই এনার্জিটাকে আমরা নিয়ে যাচ্ছি হলো তোমার মেইন ইঞ্জিনে আর কি। অর্থাৎ এই এনার্জি দিয়ে তোমার যে টারবাইনটাকে কি বলে শাফটটাকে প্রাইম মুভার যেটা থাকে, সেই প্রাইম মুভারটাকে ঘুরানো হচ্ছে। অর্থাৎ এরপরে পিস্টনটাকে পিছনের দিকে আবার নিয়ে আসা হলো। তাহলে এইটার মোট কথা যে দেখো যে 4টা ধাপে যখন পিছনের দিকে নিয়ে আসা হচ্ছে, এই ভালভটা এইভাবে তৈরি, এই ভালভটা অটোমেটিক খুলে যাচ্ছে, এখান থেকে বের হয়ে যাচ্ছে আর কি। তাহলে মোট এই যে বার্নিং, একটা সাইকেল বার্নিং হতে এখানে 4টা ধাপ পার হচ্ছে। এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ এবং এইখানে একটা ধাপ। যে ইঞ্জিন গুলোতে এরকম 4টা ধাপে একবার সাইকেল কমপ্লিট হলো, একটা সাইকেলের কমপ্লিট হলো, সেটাকে বলা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। আর যেখানে 2টা ধাপে একটা সাইকেল কমপ্লিট হয়, সেটাকে বলা হয় 2 স্ট্রোক ইঞ্জিন। তাহলে 4 স্ট্রোক ইঞ্জিনে তাহলে আমি তোমাদের বললাম 4 স্ট্রোকটা সবচেয়ে বেশি চলে, এই জন্য এটা সম্পর্কে বেশি আগে তোমাদের বলছি, 2 স্ট্রোকটা কম ইউজ হয়। তো 4 স্ট্রোক ইঞ্জিনে তোমার থাকতেছে হলো ইনটেক, 4টা ধাপ থাকতেছে, তারপর হলো কম্প্রেশন, তারপর হলো কম্বাশন, এক্সজস্ট। এটা হলো 4 হবে, ওখানে 1 2 3 4। এটা ওই যে বুলেট করা হয়েছে তো পরের পেজে গেছে, আবার প্রথম থেকে শুরু হয়ে গেছে, তো এটা ঠিক করে দিব এখন। তাহলে এই 4টা স্টেপে এখানে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে ইঞ্জিনের, সেই জন্য এটাকে বলা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। আর 2 স্ট্রোক ইঞ্জিন, সেখানে মাত্র 2টা সাইকেলে একটা কি বলে একটা পাওয়ার সাইকেলকে কমপ্লিট করার জন্য 2টা স্টেপ দরকার হচ্ছে, এই জন্য সেটাকে বলা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোকের আচ্ছা, একটা 2 স্ট্রোকের ভিডিওটা আমি রাখছি কিনা, না রাখিনি, ওটা আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, ওটা আমার ডাউনলোড করা আছে, এখানে লিঙ্ক একটা আছে, লিঙ্কে দেখাচ্ছি আমি 2 স্ট্রোকটা আর কি। আচ্ছা, এখানে যে স্ট্রোক যে ইঞ্জিন গুলো আছে, যে চেম্বার গুলো, পুরো তার কনফিগারেশনটা এখানে দেওয়া আছে, যে এখানে কোন কোন জায়গায় কি কি পার্ট আছে, সেই জাস্ট নামগুলো দেওয়া আছে, কোনটাকে কি বলা হচ্ছে। ক্যামশাফট, তারপর হলো এটা হলো ক্যাম, তারপর হলো মিক্সচার ইন, তারপর ইনটেক ভালভ, কম্বাশন চেম্বার,
তারপর সিলিন্ডার ব্লক, তারপর কানেক্টিং রড, ক্র্যাঙ্কশাফট, এইগুলোকে নাম দেওয়া আছে। এই নামগুলো দেখে দেখে তোমরা একটু তাহলে এটা সম্পর্কে একটা আইডিয়া থাকবে তোমাদের, যে আমাদের যে স্ট্রোক ইঞ্জিন গুলোতে যে পিস্টনটা ব্যবহার করা হয়, যে চেম্বারটাকে ব্যবহার করে, সেটা এরকম দেখতে আর কি। এটা একটু তোমরা বাসায় একবার প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি ওই টু স্ট্রোকের ভিডিওটা একটু পরে দেখাচ্ছি, এটা শেষ করে নিই, আর দুটো স্লাইড আছে। লোকোমোটিভ ইঞ্জিন। লোকোমোটিভ ইঞ্জিন মেইনলি রেল যে ট্রান্সপোর্ট যে ভেহিকল গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে লোকোমোটিভ ইঞ্জিন। অর্থাৎ তোমার ইয়াকে বলে ট্রেন যেগুলো আছে, আমাদের দেশে তো ট্রেন অনেক বেশি প্রচলিত। দেখো যে ট্রেন যেগুলো আছে, মালবাহী ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন, সবগুলোকেই সাধারণত লোকোমোটিভ ইঞ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। এবং ক্লাসিফিকেশন হলো যে স্টিম লোকোমোটিভ, তারপর হলো ইন্টারনাল কম্বাসন লোকোমোটিভ। তো স্টিম যে লোকোমোটিভ আছে, যে স্টিম দিয়ে সে তার টারবাইন গুলোকে ঘোরানো হয়, এই ইঞ্জিনের মেইন শাফটটাকে ঘোরানো হচ্ছে। আগে এই জিনিসটা খুব বেশি চলতো, মানে অনেক আগে, এগুলো তোমরা দেখো নি, আমরাও দেখিনি। তো ব্রিটিশরা যখন প্রথম দিকে শুরু করলো আর কি রেল লাইন, তখন তোমাদের যে কয়লা দেখবা, যে কিছু কিছু মুভিতে দেখা যায়, সিনেমাতে দেখা যায় যে কয়লা এরকম দুইজন সবসময় কয়লা দিয়ে ইয়ে করতেছে আর কি। সেই কয়লাটাকে বার্ন করে ওখান থেকে হিট দিয়ে স্টিমটাকে বের করে নিয়ে এসে স্টিম দিয়ে টারবাইন ঘোরাতো, সেগুলোতে এরকম দেখা যায় আর কি। আর এখন সবগুলো ইঞ্জিন বসানো হয়েছে যে ফুয়েল দিয়ে বার্ন করে, ডিজেল ব্যবহার করা হয়, যে ডিজেল দিয়ে ইন্টারনাল যে কম্বাসন চেম্বার আছে সেখানে ডিজেল বার্ন করে সেখান থেকে এনার্জি নিয়ে, সেই এনার্জি দিয়ে আমরা ঘোরাচ্ছি আর কি। তো এটা হলো ইন্টারনাল কম্বাসন আর হলো স্টিম লোকোমোটিভ। এটা হলো ক্লাসিফিকেশন, এটা সম্পর্কে বেশি তোমাদের দেয়া নাই। আর একটা হলো যে গ্যাস লোকোমোটিভ। এই গ্যাস লোকোমোটিভ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন লোকোমোটিভ কনসিস্টিং অফ গ্যাস টারবাইন। আমাদের গ্যাস টারবাইন পড়ে আসলাম, সেখানে যেভাবে গ্যাস গুলোকে ব্যবহার করা হচ্ছে এখানেও ঠিক একইভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। আর ইলেকট্রিক লোকোমোটিভ, এটা আমাদের দেশে এখনো শুরু হয়নি, তোমরা জানো যে এখন আমার 600-র উপরে, অ্যাকুরেট ভ্যালুটা মনে নাই, পড়ছিলাম জাপানে কিছু ট্রেন বের হয়েছে 600-র উপরে, সেখানে ম্যাগনেটিক তোমার পাওয়ার ব্যবহার করা হচ্ছে। তার আগে ইলেকট্রিক পাওয়ারের যখন ট্রেন গুলো ছিল, যে ইলেকট্রিসিটি দিয়ে চলতো, সেগুলো 300 থেকে 400 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতো। আমাদের দেশে ট্রেন গুলো এখন মনে হয় স্পিডটা বাড়িয়েছে, এখন 90 হয়েছে, আগে 45 পর্যন্ত ছিল, এখন 90 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। তাহলে তুমি চিন্তা করো যে এখন 600-র উপরে চলে গেছে, যে একটা ট্রেন ছুটতে পারে, তাহলে মানে কি পরিমাণ বেগে যেতে পারে চিন্তা করতে পারো। তো এখন এই জন্য ইলেকট্রিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে, ম্যাগনেটিক পাওয়ারও ব্যবহার করা হচ্ছে। এখন এগুলোকে হাইব্রিড লোকোমোটিভ বলা হচ্ছে, ঠিক আছে, যেখানে তোমার ম্যাগনেটিক পাওয়ার, তারপর ইলেকট্রিসিটি পাওয়ার, ব্যাটারি, তারপর মানে বিভিন্ন ধরনের সোর্স থেকে তোমার নিয়ে আসা হচ্ছে, এগুলোকে হাইব্রিড লোকোমোটিভসও বলা হচ্ছে। তো এটা হলো মেইন পারপাস, হলো ইউজেস হলো যে রেল ট্রান্সপোর্ট, তারপর প্যাসেঞ্জারের জন্য, এবং সেটা তোমার মালবাহী ট্রেনের জন্য, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য, মানে একটা ট্রেনকে আরেক জায়গায় ট্রেনে স্থানান্তর করার জন্য, যে তোমরা ইয়েতে দেখো, বিশেষ করে যাদের জংশন আছে, যাদের যে স্টেশন গুলোতে কিছু তোমার এক ট্রেন থেকে একটা বগিকে নিয়ে যে অন্যখানে লাগালো, সেই ধরনের যে ইঞ্জিন গুলো ব্যবহার করা হয়, সেইগুলোকেও এর মধ্যে নিয়ে আসা হচ্ছে। এগুলো হলো ইউজ আর কি, লোকোমোটিভ ইঞ্জিন গুলো আর কি। মোট কথা ট্রেন রিলেটেড যে ইঞ্জিন গুলো আছে সবগুলো হলো লোকোমোটিভ ইঞ্জিন। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে তোমার আমি ইন্টারনেট থেকে মেইনলি সবকিছুই নিয়েছি, কারণ বইয়ে খুব বেশি বিক্ষিপ্ত অবস্থায় ছিল তোমাদের কাছে যে বইটা আমি দিয়েছি পিডিএফটা, এই জন্য আমি ইন্টারনেট থেকে মেইনলি নিয়েছি। তো তোমার আমি যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি, সেই পিডিএফটা করলে পিডিএফ এর মধ্যে থেকে তোমাদের আমি কোশ্চেন করব। আর এখন আমি টু স্ট্রোক ইঞ্জিনটার একটা লিংক আমার কাছে আছে, ওটা একটু দেখি তো। আচ্ছা, আমি তোমাদের লিঙ্কটা এখানে আছে, পেয়েছি।
তোমরা দেখতে পাচ্ছ? ভিডিওটা কি দেখা যাচ্ছে তোমাদের? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। শুধু এই 2 স্ট্রোক ইঞ্জিনটা দেখাই, এটা 4 স্ট্রোক অপারেশন। এখানে দেখো যে 4 স্ট্রোকটা কিভাবে কাজ করতেছে, শুধু দেখে যাও তাহলে বুঝতে পারবা। এই যে নিচের দিকে চলে আসলো, একবার চলে গেল, এখানে কম্প্রেস হয়ে স্পার্কিং এর মাধ্যমে বার্ন হচ্ছে এখানে। এইভাবে 4 স্ট্রোক ইঞ্জিন কন্টিনিউয়াস কাজ করতেছে। ইউটিউবে দেখবে যে অনেক ভিডিও আছে, যে এখন ইউটিউবে এত ভালো হয়েছে যে কোনো একটা বিষয় যদি বুঝতে না পারো, তোমরা শুধু আমাকে তো, আমি তো আছি, তারপরে যদি মনে করো যে না নিজে একটু চেষ্টা করব, যে ইউটিউবে তুমি অথবা গুগলে সার্চ দিবা, দেখবে যে একদম ভিডিও থেকে শুরু করে সবকিছু চলে আসে, বুঝতে খুবই সুবিধা। 2 স্ট্রোক অপারেশন, 2 স্ট্রোক ইঞ্জিন আর কি। মানে কম্প্রেসড হলো, কম্প্রেসড হয়ে বার্ন হয়ে, এবং মোট কথা এটা দুইটা স্টেপে একটা সাইকেলকে কমপ্লিট করতেছে, আর 4 স্ট্রোক ইঞ্জিনটা 4টা স্টেপ লাগতেছে। তো এইরকম দেখবে যে ভিডিও আরো আছে, আমি লিঙ্কটা না হয় তোমাদের দিয়ে দিচ্ছি, ওই নাজিমকে দিয়ে দিব, তোমরা এই লিঙ্কটা থাকবে, ভিডিও লিঙ্কটা থাকবে, তোমরা দেখে নিও যদি প্রবলেম মনে হয় আর কি বুঝতে। তাহলে আজকে আর কি কিছু বলবে এই চ্যাপ্টারের উপরে? শুনতে পাচ্ছ? জি স্যার। কারো কিছু বলার নেই?